হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন ডিজাস্টার মুভি জিওস্টর্ম নিয়ে, যেখানে দেখানো হয়েছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে মানব সমাজ যখন বহু বিপদের সম্মুখীন হয়, তখন পৃথিবীর সমস্ত দেশ একত্রিত হয়ে মহাকাশে এমন একটি স্পেস স্টেশন তৈরি করে যার মাধ্যমে পৃথিবীর জলবায়ু যে কোনো টাইমে চেঞ্জ করা যায়। কিন্তু কয়েক বছরের মধ্যেই ওই স্পেস স্টেশন পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই পরিণতির কারণ কি বা এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। যারা সায়েন্স ফিকশন মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরুতেই আমাদের দেখানো হয় 2019 সাল নাগাদ পৃথিবীর জলবায়ুর কিছু পরিবর্তন হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, ফলে জীবজন্তু থেকে শুরু করে মানব জাতির উপরে বিশাল প্রভাব পড়ে। যে কারণে পৃথিবীর বড় বড় কিছু দেশ একত্রিত হয়ে আন্তর্জাতিক জোটের মাধ্যমে ডাচ বয় নামক একটি উপগ্রহ জাল তৈরি করে, যে উপগ্রহগুলির মাধ্যমে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করা যায়। মানে এই যে হঠাৎ হঠাৎ করে পৃথিবীতে বহু প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, এই সমস্ত বিপর্যয় এই ডাচ বয় নামক উপগ্রহগুলির মাধ্যমে আগে ভাগে কাটিয়ে ফেলা যাবে। আর এই উপগ্রহগুলিকে নিয়ন্ত্রণ করবে একটি আন্তর্জাতিক স্পেস স্টেশন। এবার প্রথম দিকে এই ডাচ বয়ের নিয়ন্ত্রণ মার্কিন সরকারের হাতে থাকলেও আন্তর্জাতিক জোটের মিটিং অনুযায়ী পরবর্তীতে এই ডাচ বয়ের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক কমিটির হাতে হস্তান্তর করা হবে। মানে পরবর্তীতে ইউনাইটেড নেশন বা জাতিপুঞ্জ এই স্যাটেলাইটগুলিকে কন্ট্রোল করবে। আর এখন যেহেতু মার্কিন সরকারের হাতে এর নিয়ন্ত্রণ রয়েছে, তাই মার্কিন এক বিজ্ঞানী জ্যাক লসানি এই স্যাটেলাইটগুলিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করে। মানে কখন কোথায় জলবায়ুর পরিবর্তন করতে হবে এটা সম্পূর্ণটাই এই ব্যক্তির হাতে রয়েছে। কিন্তু এছাড়াও এই ব্যক্তির আরো একটি পরিচয় রয়েছে। প্রায় 17টি দেশের নামি দামি বিজ্ঞানীরা একত্রিত হয়ে এই ডাচ বয় তৈরি করলেও ওই পুরো বৈজ্ঞানিক টিমের নেতৃত্ব দেন এই জ্যাক লসান। মানে ডাচ বয় সৃষ্টির পিছনে এই ব্যক্তির ভূমিকা সব থেকে বেশি, যে কারণে বর্তমান টাইমেও তার হাতেই ওই ডাচ বয়ের ক্ষমতা রয়েছে। কিন্তু কিছু দিনের মধ্যেই সিনেট উপকমিটির একটি মিটিংয়ে জ্যাক লসানের থেকে এই পদাধিকার কেড়ে নেওয়া হয়, কারণ তিনি রিসেন্টলি সাংহাইতে হতে চলা একটি টাইফুনকে ডাচ বয়ের মাধ্যমে নিষ্ক্রিয় করে দিয়েছেন। মানে সাংহাইতে হতে চলা একটি বিধ্বংসী ঝড় তিনি আগে ভাগেই আটকে দিয়েছেন, যেটা সত্যি একটি ভালো কাজ। কিন্তু এই মিটিংয়ে তাকে জানানো হয় সে তার নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না, যে কোনো কাজ করার আগে সরকারের থেকে তার পারমিশন নেওয়া উচিত। আর যেহেতু সে সাংহাইয়ের ওই টাইফুনকে নিষ্ক্রিয় করার আগে সরকারকে জানায়নি, তাই এই মুহূর্তে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হচ্ছে। এবার এই পদ তার চলে গেলেও সে আরো অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে ওই পদ তার ভাই ম্যাক্সকে দেওয়া হয়েছে, যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিওনার্ডো ডেকমের হয়ে কাজ করে। আর এটা জানার পরেই সে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হয়ে ওঠে, কারণ সে ভাবতে শুরু করেছে তার ভাই হয়তো ইচ্ছাকৃতভাবে তার থেকে এই পদ কেড়ে নিয়েছে, যে কারণে সে তখন থেকেই তার ভাইয়ের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। আর আমেরিকান গভর্নমেন্টও কিছু নিরাপত্তার কারণ দেখিয়ে কিছু দিনের জন্য এই ডাচ বয়কে নিজেদের অধীনে রেখে দেয়। এবার এখান থেকে সিন শিফট হয় 3 বছর পর, যেখানে আমরা দেখতে পাই জাতিসংঘের একটি দল আফগানিস্তানের মরুভূমিতে সার্ভে করার টাইমে সেখানেই অবস্থিত একটি গ্রামকে পুরোপুরি বরফে জমে থাকা অবস্থায় দেখতে পায়, যেটা সম্পূর্ণ হতবাক করার মতো বিষয়। কারণ আফগানিস্তানের এই মরুভূমি পৃথিবীর সব থেকে উষ্ণতম মরুভূমি নামে পরিচিত, আর সেখানেরই একটি গ্রাম এইরকম বরফে জমে যাওয়া সম্পূর্ণ অকল্পনীয়। আর সব থেকে বড় কথা, এর ফলে ওই গ্রামের বহু মানুষ মারাও যায়, যেটা দেখে কিছু গবেষণার পর জাতিসংঘ বুঝতে পারে এটা খুব সম্ভবত ওই ডাচ বয়ের কারণেই ঘটেছে। যে কারণেই আমেরিকান প্রেসিডেন্ট জাতিসংঘের একটি মিটিংয়ে উপস্থিত হয়ে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব ডাচ বয়ের এই ত্রুটি খুঁজে বের করে সেটাকে ঠিক করার। আর এই দায়িত্ব তিনি দেন ম্যাক্সের উপর, কারণ ওই মিটিংয়ে ম্যাক্সই পরামর্শ দেয় যত তাড়াতাড়ি সম্ভব কোনো এক বিজ্ঞানীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠিয়ে সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখা উচিত, যাতে ভবিষ্যতে এর থেকে বড় কোনো ক্ষতি আর না হয়। আর এই কথার পরিপ্রেক্ষিতেই প্রেসিডেন্ট তাকে জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব সে যেন একটি বিজ্ঞানীকে শনাক্ত করে যে ওই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে এই কাজ করতে সক্ষম হবে। যার পর ম্যাক্সের বস মানে পররাষ্ট্রমন্ত্রী ডেকম ম্যাক্সকে পরামর্শ দেয় এই কাজ একমাত্র তার দাদার পক্ষেই সম্ভব, কারণ সেই ওই ডাচ বয় তৈরি করতে নেতৃত্ব দিয়েছিল। তাই ডাচ বয়ের মধ্যে বর্তমানে কি প্রবলেম হয়েছে সেটা তার পক্ষে খুঁজে বের করাটাই সহজ হবে। ফলে বসের কথা মতো ম্যাক্সও রওনা হয় তার দাদার বর্তমান লোকেশনের উদ্দেশ্যে। ওইদিকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা ভারতীয় এক ইঞ্জিনিয়ার সেই স্যাটেলাইটের কিছু ডাটা কপি করে,
যে স্যাটেলাইটের মাধ্যমে আফগানিস্তানের মরুভূমির এই অবস্থা হয়েছে বলে মনে করা হয়। আমি আগেই বলেছি, ডাচ বয় আসলে বহু সংখ্যক স্যাটেলাইটের একটি জাল, মানে প্রায় কয়েক হাজার স্যাটেলাইট একটি প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীকে প্রায় চারিদিক থেকে ঘিরে রেখেছে পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য। আর এর মধ্যেই যে স্যাটেলাইটের কারণে আফগানিস্তানের মরুভূমির একটি গ্রাম জমে গেছে, সেই স্যাটেলাইট থেকেই এই ইঞ্জিনিয়ার কিছু ডাটা কপি করে তার একটি পার্সোনাল লকারে লুকিয়ে রাখে। কিন্তু এই নিয়ে সে আরো কিছু রিসার্চ করার আগেই একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা এসে মারা যায়। এবার এই সমস্ত খবর যখন ম্যাক্স তার দাদাকে জানায়, জ্যাক তখন তার ভাইয়ের উপর আর রাগ না দেখিয়ে এই নিয়ে তদন্ত করার জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইতিমধ্যে আরো একটি স্যাটেলাইটে প্রবলেম দেখা দিলে তার কারণেই হংকং এর তাপমাত্রা বহু গুণ বেড়ে যায়, যার ফলে অগ্নুৎপাত শুরু হয় এবং শহরের একাধিক বিল্ডিং ধসে পড়ে। আর এই ঘটনাতে হংকং এ অবস্থিত ডাচ বয় বিভাগে কর্মরত এক সায়েন্টিস্ট চে লং প্রায় মারা যেতে যেতে কোনো রকমে বেঁচে যায়। সরকার এই ঘটনাকে গ্যাস পাইপ বিস্ফোরণ হিসেবে আখ্যা দিলেও চে লং কিন্তু তার অফিসে গিয়ে দেখার চেষ্টা করে এই ঘটনার পিছনে ডাচ বয়ের কোনো হাত রয়েছে কিনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে আর কোনো প্রকারেই হংকং এর স্যাটেলাইট অ্যাক্সেস করতে পারে না, যে কারণে সে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করে ম্যাক্সের সঙ্গে। আর তাকে জানায় তার মনে হয় ডাচ বয়ের নিশ্চয়ই বড় সড়ো কোনো প্রবলেম দেখা দিয়েছে, কারণ কোনোভাবেই সে হংকং এর স্যাটেলাইট অ্যাক্সেস করতে পারছে না। আর তার মনে হয় আফগানিস্তানের মতো হংকং এর এই ঘটনার পিছনে ডাচ বয়েরই হাত রয়েছে। এবং সঙ্গে এটাও জানায় তার এই সন্দেহ যদি সঠিক হয়, তাহলে খুব তাড়াতাড়ি এই ডাচ বয়ের কারণে পৃথিবীতে জিওস্টর্ম শুরু হবে, যার ফলে পৃথিবী নিমেষেই ধ্বংস হয়ে যাবে। এবার এই কথা শোনার পর ম্যাক্স এটা কোন রকম টেকনিক্যাল ফল্ট ভাবলেও সে যখন নিজে ডাচ বয়কে অ্যাক্সেস করার চেষ্টা করে, তখন সে নিজেও উপলব্ধি করে সে কোনো স্যাটেলাইটই অ্যাক্সেস করতে পারছে না। ফলে এই খবর সে অন্য কাউকে না জানিয়ে ক্রস চেক করার জন্য তার এক বন্ধু ডানার সাহায্য নেয়, যে তার ওই অ্যাক্সেস ডিভাইস চেক করে জানিয়ে দেয় কেউ বা কারা তার অ্যাক্সেস সুকৌশলে ব্লক করেছে। মানে এই সমস্ত ঘটনা হয়তো প্ল্যান মাফিক ঘটানো হচ্ছে। ফলে পরবর্তীতে ম্যাক্স ভিডিও কলের মাধ্যমে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা তার দাদা জ্যাককে এই খবর জানিয়ে দেয়, যার পর জ্যাক ওই স্পেস স্টেশনের চিফ কমান্ডার মিস উটেকে সঙ্গে নিয়ে হংকং এর জন্য দায়ী স্যাটেলাইটটি পরীক্ষা করার জন্য তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু যান্ত্রিক গোলযোগের কারণে স্যাটেলাইটটি তাদের স্পেস স্টেশনে ঠিকভাবে ল্যান্ড না করলে স্যাটেলাইটটি ক্ষতিগ্রস্ত হয়ে তার সমস্ত ডেটা মুছে যায়। মানে জ্যাক যে পরীক্ষা করবে কি কারণে স্যাটেলাইটে এইরকম গন্ডগোল হচ্ছে সেটা আর দেখা হয় না। কিন্তু এই ঘটনার পর থেকে জ্যাক আরো কনফার্ম হয়ে যায় যে এই ঘটনাগুলি সত্যি ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে। এমনকি এই যে স্যাটেলাইটের ডাটা নষ্ট হয়ে গেল, এইটাও কেউ ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে, যাতে জ্যাক এই সম্বন্ধে কোনো প্রমাণ না পায়। এমনকি সঙ্গে এটাও বুঝতে পারে ইন্ডিয়ান যে ইঞ্জিনিয়ার কিছুদিন আগেই অ্যাক্সিডেন্টালি মারা গেছে, সে হয়তো অ্যাক্সিডেন্টালি মারা যায়নি, তাকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে। কারণ সে হয়তো এমন কিছু জেনে গিয়েছিল যেটার মাধ্যমে সব প্ল্যান ভেস্তে যেতে পারে। কিন্তু সেখানেই থাকা একটি ক্রু মেম্বার জ্যাককে জানায় যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওই ইঞ্জিনিয়ার মারা গেছে, ওই অ্যাক্সিডেন্টও কিছু করাপ্টেড হার্ড ড্রাইভের মাধ্যমে ঘটেছে। যে হার্ড ড্রাইভগুলি সব কটাই ধ্বংস হয়ে গেলেও একটি হার্ড ড্রাইভ তাদের স্পেস স্টেশনের বাইরের একটি প্যানেলে এখনো আটকে রয়েছে। তাই সেটা যদি তারা বাইরে থেকে কোনো প্রকারে উদ্ধার করতে পারে, তাহলে ওই হার্ড ড্রাইভ চেক করেও বোঝা যাবে আসলেই এই প্রবলেমগুলি কি কারণে হচ্ছে। ফলে জ্যাকও আর দ্বিতীয় কিছু না ভেবে মিস উটেকে সঙ্গে নিয়ে স্পেস স্যুট পরে বাইরে বেরিয়ে ওই হার্ড ড্রাইভটি উদ্ধার করে নেয়। কিন্তু সঠিকভাবে স্টেশনের ভিতর ফিরে যাওয়ার আগেই জ্যাকের শুটে কিছু প্রবলেম দেখা দেয়। যদিও লাস্ট পর্যন্ত তারা দুজন অক্ষত অবস্থায় স্টেশনের ভিতর ফিরে আসে, কিন্তু হার্ড ড্রাইভটি তারা হারিয়ে ফেলে, মানে তাদের শেষ আশাটুকুও নষ্ট হয়ে যায়। কিন্তু পরবর্তীতেই জ্যাক মিস উটেকে জানায় সে ওই হার্ড ড্রাইভ নিজের কাছে লুকিয়ে রেখেছে, কারণ জ্যাক জানে এই স্টেশনে এমন কেউ রয়েছে যে ইচ্ছাকৃতভাবেই এইসব কিছু করাচ্ছে। যাই হোক, এরপর ওই হার্ড ড্রাইভ চেক করেই জ্যাক বুঝতে পারে তার সন্দেহ একদম সঠিক। কেউ একজন সুকৌশলে ডাচ বয়ের ভিতর ভাইরাস ইনজেক্ট করেছে, যার ফলে স্যাটেলাইট গুলিতে এই প্রবলেম। এবার শুধু তাদেরকে এইটা উদ্ধার করতে হবে কে সেই ব্যক্তি। ওইদিকে দেখা যায় হংকং এ অবস্থিত চ্যাং যখন তার অফিসে বসে আরো কিছু তথ্য উদ্ধার করার চেষ্টা করে, ঠিক তখনই সশস্ত্র এক ভাড়াটে গুন্ডা তাকে মারার জন্য সেখানে উপস্থিত হয়। কিন্তু চ্যাং কোনো প্রকারে তার চোখ এড়িয়ে সোজা চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর তারপর ম্যাক্সের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে সামনাসামনি মিট করার প্রস্তাব দেয়, কারণ সে এমন কিছু জানে যেটা ম্যাক্সের এই মুহূর্তেই জানা খুব জরুরি। কিন্তু নির্দিষ্ট জায়গায় তারা মিট করার আগেই কৌশলে কেউ চ্যাংকে হত্যা করে। যদিও চ্যাং মারা যাওয়ার আগে একদম লাস্ট মুহূর্তে ম্যাক্সকে জিউস নামটি বলে যায়। যাই হোক, এরপর আবারও ভিডিও কলের মাধ্যমে জ্যাক কিছু কোডেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ম্যাক্সকে জানিয়ে দেয়
গভর্নমেন্টের কোনো উচ্চপদস্থ অফিসার এই সবের সঙ্গে জড়িত রয়েছে, তাই সে যেন এই মুহূর্তে কাউকেই বিশ্বাস না করে। এবার জ্যাকের থেকে এই বার্তা পাওয়ার পরেই ম্যাক্স তার সেই কলিগ ডানাকে চেক করে দেখতে বলে জিউস নামে গভর্নমেন্টের কোনো গোপন প্রজেক্ট রয়েছে কিনা। কারণ এই ডানা সাইবার বিভাগের একজন অফিসার এবং যে কোনো জিনিস হ্যাক করতে সে খুবই পারদর্শী। যাই হোক, ম্যাক্সের কথা মতো ডানা তার সিস্টেম চেক করে বুঝতে পারে জিউস নামে সত্যি গভর্নমেন্টের একটি গোপন প্রজেক্ট রয়েছে, কিন্তু ওই প্রজেক্টে কি রয়েছে সেটা সে তার এই সিস্টেম থেকে দেখতে পারবে না, কারণ তাহলে সে সবার কাছেই ধরা পড়ে যাবে। কিন্তু ম্যাক্সকে যেহেতু এই প্রজেক্ট সম্বন্ধে জানতেই হবে, তাই সে নিরুপায় হয়ে সাহায্য নেয় তার গার্লফ্রেন্ড সারা উইলসনের। কারণ সারা আমেরিকান গভর্নমেন্টের একজন সিক্রেট সার্ভিস এজেন্ট, তাই তার আইডি থেকে তারা সহজেই গভর্নমেন্টের যে কোনো প্রজেক্ট দেখতে পারে। তো সারার সাহায্য নিয়েই ম্যাক্স জানতে পারে জিউস হচ্ছে এমন একটি প্রজেক্ট যার মাধ্যমে জিওস্টর্ম সৃষ্টি করা যায়, মানে প্ল্যান মাফিক পৃথিবীর আবহাওয়া চেঞ্জ করে বিশাল বড় একটি প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করা যায়। ফলে পরবর্তীতেই এই খবর সে তার দাদাকেও জানায়। কিন্তু ম্যাক্স এখনো এটা বুঝতে পারছে না ডাচ বয়ের এই স্যাটেলাইট গুলি কেউ কিভাবে নিয়ন্ত্রণ করছে। জ্যাক তখন তাকে জানায় এটা সম্ভব হচ্ছে একটি ভাইরাসের কারণে, মানে যারা এই সমস্ত প্ল্যান করছে তারা কোনোভাবে ডাচ বয়ের মধ্যে ওই ভাইরাসটি ইনজেক্ট করে দিয়েছে, যার মাধ্যমেই তারা এই সমস্ত কর্মসূচি সম্পন্ন করছে। ম্যাক্স তখন তার দাদার থেকে জানতে চায় এটা কি কোনোভাবেই বন্ধ করা সম্ভব না। জ্যাক উত্তরে তাকে জানায় এটা একমাত্র বন্ধ করা সম্ভব ডাচ বয়ের সিস্টেম রিবুট করে, কিন্তু এই সিস্টেম রিবুট করতে যে পাস কি দরকার সেটা শুধুমাত্র রয়েছে আমেরিকান প্রেসিডেন্টের কাছে। ফলে সঙ্গে সঙ্গেই ম্যাক্স তখন তার দাদাকে জানায় ঠিক আছে, আমি তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেই সেই পাস কি জোগাড় করছি। কিন্তু এই কথা শুনে জ্যাক তাকে সাবধান করে দেয় এটা এই মুহূর্তে একদমই করা যাবে না, কারণ জ্যাক এই কাজের জন্য সরকারি সমস্ত উচ্চপদস্থ অফিসারকে সন্দেহ করে, আর সেই লিস্টে স্বয়ং রাষ্ট্রপতিও রয়েছে। মানে জ্যাক অনুমান করেছে আমেরিকান প্রেসিডেন্ট বর্তমান টাইমে এই ডাচ বয়কে আন্তর্জাতিক কমিটির হাতে হস্তান্তর করতে কিছুতেই রাজি না, যে কারণে তিনি প্ল্যান করে এই সমস্ত গন্ডগোল করাচ্ছেন। তাই রাষ্ট্রপতির সাথে এই নিয়ে কথা বলাটা তাদের জন্য রিস্ক হয়ে যাবে, মানে রাষ্ট্রপতিকে লুকিয়েই তাদেরকে ওই পাসকে জোগাড় করতে হবে। ফলে ম্যাক্স আবারও উপস্থিত হয় তার গার্লফ্রেন্ডের কাছে, কারণ রাষ্ট্রপতিকে লুকিয়ে তার কাছে থাকা ওই পাসকে জোগাড় করতে একমাত্র পারবে সারা। আর সারাও এই মুহূর্তে ম্যাক্সের এই রিকোয়েস্টে রাজি হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা ক্রু মেম্বাররা লক্ষ্য করে প্রায় 200টিরও বেশি স্যাটেলাইট একসঙ্গে গন্ডগোল করতে শুরু করেছে, আর তার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়া চেঞ্জ হয়ে দুর্যোগ নেমে এসেছে। যেমন জাপানের টোকিওতে অকল্পনীয় হারে শিলাবৃষ্টি হতে শুরু করে, ব্রাজিলের সমুদ্র থেকে শুরু করে সবকিছুই বরফে জমে যায়, দুবাইয়ে সুনামি আছড়ে পড়ে এবং পুরো পৃথিবীতে প্রায় 1000-এরও বেশি ঝড় উৎপন্ন হয়। এবার এই সব দেখেই জ্যাক তার ক্রু মেম্বারদের সাহায্য নিয়ে কোনো রকম ভাবে ওই স্যাটেলাইট গুলিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তাদের আন্তর্জাতিক স্পেস স্টেশন সমস্ত কাজ বন্ধ করে নিজে থেকেই ধ্বংস হয়ে যাওয়ার প্রোগ্রাম চালু করে দেয়, যাতে কিছুক্ষণের মধ্যেই এই স্পেস স্টেশন ধ্বংস হয়ে যায়। আর একই সঙ্গে জিওস্টর্ম প্রসেসর শুরু হয়ে যায়, যেটা দেখে জ্যাক তার ক্রু মেম্বারদের অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন স্পেস শাটলের মাধ্যমে এই স্টেশন ছেড়ে দেয়। কিন্তু সে নিজে এখানে থেকে যায় লাস্ট পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ করার জন্য। মানে সে এখনো বিশ্বাস করে তার ভাই তাকে ওই পাস কি জোগাড় করে দেবে, আর সেটার মাধ্যমে সে এই সিস্টেমকে রিবুট করে এই সমস্ত কিছু থামিয়ে দেবে। ওইদিকে দেখা যায় রাষ্ট্রপতি একটি সম্মেলনে উপস্থিত হয়েছে, আর ম্যাক্স অধীর আগ্রহে ওই পাস কির জন্য অপেক্ষা করছে। কিন্তু এরই মধ্যে সে যখন নিউজে টোকিও এবং ব্রাজিলের এই বিপর্যয়ের ঘটনা লক্ষ্য করে এবং একই সঙ্গে তার অ্যাক্সেস ডিভাইসের মাধ্যমে জানতে পারে জিওস্টর্ম শুরু হয়ে গেছে এবং নেক্সট বিপর্যয় তাদের এখানেই শুরু হবে, ফলে সে আর দেরি না করে পররাষ্ট্রমন্ত্রী ডেকমকেই এই সমস্ত কিছু জানিয়ে ওই পাস কি জোগাড় করার জন্য সাহায্য করতে বলে। কিন্তু এই সমস্ত কিছু শোনার পর ডেকম নিজেই ম্যাক্সকে হত্যা করার চেষ্টা করে এবং নিজেকে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড হিসাবে প্রকাশ করে। ম্যাক্স কোনো প্রকারে ডেকমের হাত থেকে বেঁচে উপস্থিত হয় তার গার্লফ্রেন্ড সারার কাছে, আর তাকে জানায় এই সমস্ত কিছুর পিছনে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডেকম। তাই তাদের এখন প্রথম কাজ হচ্ছে ডেকম এবং তার এজেন্টদের হাত থেকে রাষ্ট্রপতিকে কোনোভাবে সুরক্ষিত রাখা। কিন্তু রাষ্ট্রপতিকে সুরক্ষিত রাখার জন্যই তারা দুজন মিলে রাষ্ট্রপতিকে অপহরণ করে একটি গাড়ি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ যে পাসকির মাধ্যমে ডাচ বয়কে রিবুট করা যাবে সেটা রাষ্ট্রপতি নিজেই, মানে রিবুটের প্রক্রিয়া চালু করা যাবে রাষ্ট্রপতির চোখ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে। তাই রাষ্ট্রপতির যদি কিছু হয়ে যায় এই কাজ তাদের পক্ষে আর সম্ভব না। যদিও এতক্ষণে ওই ডাচ বয়ের কারণেই এই স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে এবং একই সঙ্গে ডেকমের কিছু এজেন্টরা তাদেরকে ধাওয়া করছে। এবার এই রকম মুহূর্তেই রাষ্ট্রপতি যখন তাদের থেকে জানতে চায় এসব কি ঘটছে,
তখনই ম্যাক্স তাকে জানায় পররাষ্ট্রমন্ত্রী ড্রেকন নিজে রাষ্ট্রপতি হওয়ার কারণে এইসব প্ল্যান মাফিক করছে। এমনকি এটার প্রমাণও কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, কারণ মাঝ রাস্তাতেই তারা ডেকমকে বন্দী বানায়। আর সেখানেই ডেকম স্বীকার করে সে এই সমস্ত কাজ করেছে নিজের রাষ্ট্রপতি হওয়ার জন্য এবং একই সঙ্গে এই বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হিসাবে আমেরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ ডাচ বয়ের মাধ্যমে বাকি সমস্ত শক্তিশালী দেশগুলিকে সে ইতিমধ্যেই ধ্বংস করতে শুরু করেছে। কিন্তু রাষ্ট্রপতি পালমা তাকে বন্দী বানিয়ে সোজা উপস্থিত হয় কেনেডি স্পেস স্টেশনে, যেখান থেকেই রাষ্ট্রপতি ওই 5 কি আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে প্রেরণ করে। এদিকে স্পেস স্টেশনে থাকা জ্যাক বুঝতে পেরে যায় এই আন্তর্জাতিক স্পেস স্টেশনের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডানকান এই কাজে ডেকমের সঙ্গে যুক্ত ছিলেন। মানে এখানকার মেইন প্রবলেম এই ডানকানই ঘটিয়েছে, যে কারণে জ্যাক ডানকানের বাঁ কানে আঘাত করে। জোকস অ্যাপার্ট, এই ডানকানের সঙ্গে সংঘর্ষের টাইমিং সে জ্যাককে গুলি করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার গুলিতেই ওই স্টেশনের একটি উইন্ডো ভেঙে সেই ওই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যায়। যার পর জ্যাক ওই পাশকির সাহায্যে ডাচ বয়কে রিবুট করার চেষ্টা করতে গেলে আমরা দেখতে পাই বাকি সমস্ত ক্রু মেম্বাররা এই স্টেশন ছেড়ে চলে গেলেও চিফ কমান্ডার মিস উটে তাকে সাহায্য করার জন্য এখনো এখানেই থেকে গেছে। ফলে তারা দুজন মিলে একদম লাস্ট মুহূর্তে এসে ওই পাসকির সাহায্য নিয়ে সিস্টেমটিকে রিবুট করতে সক্ষম হয়। যার পর সেই ভাইরাস নির্মূল হলে ওই সমস্ত স্যাটেলাইটের নিয়ন্ত্রণ তারা নাসাতে স্থানান্তরিত করে এবং জিওস্টর্মকেও প্রতিরোধ করে। মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে হঠাৎ করেই প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছিল সেগুলি ধীরে ধীরে কমতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের ওই স্পেস স্টেশনটি তারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়, যদিও তারা দুজন একদম লাস্ট মুহূর্তে একটি স্যাটেলাইটের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসে, যে স্যাটেলাইটটি তাদের ক্রু মেম্বাররাই তাদের স্যাটেলের মাধ্যমে রেস্কিউ করে। আর এভাবেই পৃথিবী একটি বড় বিপদ থেকে মুক্তি পায়। এবার এই ঘটনার 6 মাস পর জ্যাককে আবারও ডাচ বয়ের প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত করা হয় এবং একই সঙ্গে একটি আন্তর্জাতিক স্পেস স্টেশন পুনর্নির্মাণ করার কাজ শুরু হয়, যেটা এখন সম্পূর্ণরূপে আন্তর্জাতিক কমিটি দ্বারাই পরিচালিত হবে। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। এইরকম সায়েন্স ফিকশন মুভি যদি আপনারা আরো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।